বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর, তিনি হঠাৎ করে গত মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন, কারণ তার শারীরিক অসুস্থতার কারণ দেখি। সমগ্র রাজনৈতিক মহল তো বটেই, সারা দেশে, পশ্চিমবঙ্গেও এই জগদীপ ধনকরের হঠাৎ করে ইস্তফা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে যে কেন দিলেন, মানে হঠাৎ করে কেন এই ইস্তফা, এর পেছনে কি কারণ আছে। আমরা যদি দেখি, জগদীপ ধনকর তিনি আইন সম্পর্কে যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, সেটা যেমন একদিকে, সংবিধানের প্রতিটি বিষয় নিয়ে তার নখদর্পণে সেটা যেমন একদিকে, তিনি দীর্ঘদিন আইন নিয়ে কাজ করেছেন, আইনজীবী ছিলেন। 2021 সালের যদি আমরা একটু ফিরে যাই, এই পশ্চিমবঙ্গে যখন প্রায় যাই অবস্থা তৃণমূল সরকারের, ঠিক তখনই জগদীপ ধনকর ছিলেন সেই সময় এই রাজ্যের গভর্নর। তার আগে থেকে তিনি এই রাজ্যের গভর্নর ছিলেন, ভোটের আগে থেকে। প্রতিটা ক্ষেত্রে জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের খটাখটি লেগেই থাকত। কিন্তু এই জগদীপ ধনকর 2021 সালের নির্বাচনের পরে, যখন বিজেপি নেতা কর্মীরা যখন ধরাশায়ী অবস্থা, বিজেপি ধরাশায়ী হলো, 77টি আসন পেয়ে বিজেপি ধরাশায়ী, তখন যে ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই ভোট পরবর্তী সন্ত্রাস বলা যায়, একা বুক আগলে তিনি মাঠে নেমেছিলেন। তিনি হচ্ছেন জগদীপ ধনকর। তাকেও সরকার বা শাসক দল কটাক্ষ করতে সারেনি যে তিনি রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস বানিয়ে নিয়েছেন। সত্যি সত্যি জগদীপ ধনকর, যখন কোনো নেতা এমন হয়েছে যে বিজেপি নেতা কর্মীরা চারদিকে মার খাচ্ছেন, ভোট পরবর্তী সন্ত্রাসে প্রচুর মানুষ ঘরছাড়া হয়েছেন, বিরোধীদের, বিশেষ করে যারা বিজেপি করেন তাদের, জগদীপ ধনকর কিন্তু একা প্রতিটি জায়গায় গিয়ে 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 একের পর এক জায়গায় গিয়ে মানুষের কাছে তাদের প্রতি একটা সহানুভূতিশীল এবং তাদেরকে সাহস যোগানো, এটা কিন্তু জগদীপ ধনকর করেছিলেন। প্রায় ছ মাস এইভাবে তিনি বুক আগলে কিন্তু এই ভোট পরবর্তী সন্ত্রাস এবং বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমি এ রাজ্যের একজন প্রধান, অর্থাৎ গভর্নর, রাজ্যপালের কাজ প্রতিটি মানুষকে, রাজ্যের মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, তিনি সেই বিষয়টি নিয়ে কিন্তু সেইখানে প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে আবারও ধীরে ধীরে কিন্তু বিজেপির নেতা কর্মী সমর্থকদের কিন্তু তিনি মনোবল ফিরিয়েছেন। আর তারপরেই যদি আমরা দেখি, দার্জিলিং একটা গেছিলেন এবং দার্জিলিং এ যে গভর্নর হাউস আছে, সেখানে একটা মিটিং হলো, যে মিটিং এ এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরে জানা গেল যে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে তিনি প্রার্থী হচ্ছেন। এবং আমরা জানি যে উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ঘটনা ঘটেছিল, এবং যথাযথভাবে জগদীপ ধনকর কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচিত হন 2024 সালে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে মোদি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এদের এত কাছের
এবং খুব গুড বুকে নাম ছিল সেই ধনকর হঠাৎ করে বিরাগভাজন হলেন কেন? মোদী শাহের বিরাগভাজন হলেন কেন? আমরা জানি যে, যেটা বলছিলাম, যে বাংলা রাজ্যপাল থাকাকালীন বিজেপির নেতৃত্বে যে আনুগত্য, তার পুরস্কার স্বরূপ কিন্তু তিনি উপরাষ্ট্রপতি পদ পেয়েছিলেন। এবং মোদী, অমিত শাহর প্রচ্ছন্ন মদতে তিনি উপরাষ্ট্রপতি হন। কিন্তু দেখা গেছে উপরাষ্ট্রপতি হওয়ার পরে তিনি যেন কোথাও একটা, মানে একাধিক বিষয় নিয়ে তিনি স্বাধীন চেতা হয়ে গেছিলেন, এবং তার ফলেই সম্ভবত তাকে ইস্তফা দিতে বাধ্য হলো। আমরা যদি একটু দেখি যে কেন, বিশেষত যশবন্ত বর্মা অপসারণ কাণ্ডে তার অতি সক্রিয়তার বিষয়টি নজরে এসেছে। কারণ এই যে যশবন্ত শর্মা, যার বাড়ি থেকে টাকা পাওয়া গেছিল এবং তাকে অপসারণ করার জন্য যে ইমপিচমেন্ট প্রক্রিয়া সেটা যেমন হচ্ছিল, সেই সময় তিনি অতি সক্রিয়তায় দেখিয়ে তিনি বিরোধীদের কোথাও সুবিধা করে দিয়েছেন। অর্থাৎ সরকার চেয়েছিল যে ইমপিচমেন্ট প্রক্রিয়াটি সরকারের, অর্থাৎ এটা রাজনৈতিক ভাবে করা, তাদের কোর্টে যাতে বলটা আসে যশবন্ত শর্মা বা বর্মাকে অপসারণ করার জন্য। কিন্তু তিনি আগ বাড়িয়ে খেলে অতি সক্রিয়তা করেছেন, এবং যার ফলে তাকে কিন্তু বিরাগভাজন হতে হয় অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরো একটি বিষয়, যেটা হচ্ছে তামিলনাড়ু সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল, এবং সেই মামলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু সেই রাজ্যপালের যে ভূমিকা, অর্থাৎ আমাদের রাজ্যে যে অভিযোগ ওঠে যে রাজ্যপাল সমস্ত বিল আটকে রেখেছে, ঠিক তামিলনাড়ু আদালতে এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের মামলার বিষয়বস্তু ছিল ঠিক আমাদের রাজ্যের মতো একই, যে বিধানসভা পাশ হওয়া বিল রাজ্যপাল আটকে রাখছে এবং বিষয়টি শীর্ষ আদালত বিবেচনা করুক। এবং সেই, মানে মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে রাজ্যপালের এখতিয়ার নেই বিল আটকে রাখা। শুধু তাই নয়, তিনি বিল আটকে, অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা বলেছিল রাজ্যপালের এখতিয়ার নেই বিল আটকে রাখার, এবং স্বয়ং রাষ্ট্রপতিকেও কিন্তু বিলে সই করার সময় বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। আর শীর্ষ আদালতের সেই নির্দেশের সমালোচনা প্রকাশ্যে করেছিলেন পেশায় আইনজীবী জগদীপ ধনকর। রাজ্যসভার নতুন সংসদের একটি কর্মশালায় ধনকর গত এপ্রিল মাসে বলেছিলেন যে সুপ্রিম কোর্ট নিজেকে সুপার পার্লামেন্ট মনে করছে, এটা অনুভব। আর এই মন্তব্যের পর উপরাষ্ট্রপতির এই মন্তব্য, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এরা কিন্তু ভালোভাবে নেননি। কারণ বিচার ব্যবস্থা সম্পর্কে বিজেপি, বিশেষ করে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এদের যে পুরো টিমটা, এরা কিন্তু বিচার ব্যবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো মন্তব্য তারা করেন না, প্রকাশ্য কোনো মন্তব্য থেকে তারা সবসময় বিরত থাকেন। তাই ধনকরকে কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিচার ব্যবস্থা সম্পর্কে যেন তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন। কিন্তু ধনকর সেই কথা শোনেননি। তিনি বলেছিলেন যে তিনি আইনের বিষয়ে যথেষ্ট তার জ্ঞান আছে এবং ধারণা রয়েছে, তাই সেই জ্ঞান থেকে তিনি যা বলার বলেছিলেন। এবং তারপর থেকেই কিন্তু, মানে দুটি বিষয়, একটা হচ্ছে যে যে বর্মা, অর্থাৎ বিচারপতি যশবন্ত বর্মা, দ্বিতীয়ত হচ্ছে সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এই রাজ্যপাল নিয়ে যে সুপ্রিম কোর্টের নির্দেশ, তাই নিয়ে। এবং তারপর থেকে কিন্তু একটা দূরত্ব কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হচ্ছিল, এবং তখন থেকে কিন্তু ধনকরকে বারবার করে কেন্দ্রের তরফে কিন্তু বলা হচ্ছিল যে তিনি যেন
কেন্দ্রের সঙ্গে একটা সমতা বজায় রেখে চলেন, কিন্তু তিনি সেই কথা শোনেননি। এরপরে ওই যেটা বললাম বিচারপতি বর্মার অপসারণ অর্থাৎ ইমপিচমেন্ট ঘিরে, এই যে বিষয়টি ঘিরে যে বিচারপতি বর্মার বাড়িতে নোটিশ স্তূপ উদ্ধার হয় এবং গত 1.5-2 মাস ধরে জগদীপ ধনকর আগ বাড়িয়ে এই বিষয়ে কিন্তু তিনি নানা রকম মন্তব্য করেছেন, যা কেন্দ্রীয় সরকারকে বিড়ম্বনায় ফেলেছিল। আর এই যে বিচারপতি বর্মার যে বিষয়টি, অপসারণের বিষয়টি, এটা কিন্তু মোদী এবং অমিত শাহ অর্থাৎ পুরো বিজেপি চেয়েছিল যে রাজনৈতিকভাবে ব্যবহার করতে, কিন্তু জগদীপ ধনকর তাতে সরাসরি জল ঢেলে দেন। গত সোমবার বিচারপতি যশবন্ত শর্মার অপসারণের যে চিঠি, বিরোধীদের তরফে একটি প্রস্তাব রাজ্যসভায় জমা দেওয়া হয় এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে ধনকর তার গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান। আর তারপরেই কেন্দ্রের সঙ্গে তৈরি হয় তার দূরত্ব আরো বেশি, মানে এটি এই তিক্ততা আরো ব্যাপকভাবে তৈরি হয়ে যায়। গত 1 মাসে নানা অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের তরফে বারবার করে জগদীপ ধনকরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল তিনি যেন বিচারপতি বর্মার অপসারণ প্রক্রিয়া নিয়ে বেশি আগ বাড়িয়ে না কিছু বলেন, বেশি আগ্রাসী ভূমিকা না নেন, কিন্তু তিনি সে কথা শোনেননি। তিনি অতি সক্রিয় হয়ে তিনি বিষয়টি করেছেন। কেন্দ্রের পরামর্শ তিনি কানে তোলেননি। এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে যে মে মাসের শেষের দিকে একটি যে কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রকের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জগদীপ ধনকর, এবং ওই অনুষ্ঠানে সকলের সামনে ওই সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে তিনি নানান রকম পরিকল্পনার গ্রহণ করার কথা বলে নির্দেশ দিয়েছিলেন। এবং এই অনুষ্ঠানে প্রকাশ্যে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হিসেবে আমন্ত্রিত থেকে একজন মন্ত্রীকে তিনি নির্দেশ দিচ্ছেন, তাও কিন্তু সেই দপ্তরের মন্ত্রী ভালোভাবে নেননি। এবং তিনি অমিত শাহ এবং সেই মন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর খুব মানে গুড বুকে থাকা এক মন্ত্রী, তাকে তিনি জ্ঞান দিচ্ছেন, এটা কিন্তু তিনি নিতে পারেননি। এবং সেই মন্ত্রী নাকি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নিজে কখনো তার মন্ত্রকের কাজ নিয়ে কোন রকম কথা তাকে বলেননি, কোনো প্রশ্ন তুলতে পারেননি, কিন্তু জগদীপ ধনকর সর্বসমক্ষে এমন নির্দেশ দিচ্ছেন যেন সেটা প্রভুর মতো আচরণ করছেন। আর সেই আচরণ মন্ত্রীকে কোথাও যেন ভৃত্যের মতো মনে হয়েছে। তো এই তো একটা বিষয় ছিল। এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয় কাজ করেছিল। আরেকটি বিষয় যেটি হচ্ছে আপের সাংসদ রাঘব চাড্ডা, তাকে সাসপেন্স করা হয়েছিল রাজ্যসভা থেকে। কেননা রাজ্যসভায় রাঘব চাড্ডা ভুল তথ্য দেওয়ার জন্য তাকে সাসপেন্ড করেছিলেন এই জগদীপ ধনকর। কিন্তু যখন রাঘব চাড্ডাকে সাসপেনশন তুলে নিচ্ছেন, তখন কিন্তু মানে কেন্দ্রীয় সরকারকে বা এই যে বিজেপির যে কোর কমিটি বা যাই হোক, সেখানে কিন্তু তিনি কাউকে কিছু এই বিষয়ে জানাননি, অর্থাৎ অন্ধকারে রেখেছিলেন। 114 দিন বাদে তিনি বলেছেন যে এই আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন তুলে নেন, এবং তিনি বলেছেন যে রাঘব চাড্ডার শাস্তি যথেষ্ট হয়েছে, তাই তার শাস্তি তুলে নেওয়া হলো, সাসপেনশন তুলে নেওয়া হলো। এতে কিন্তু সরকারের তরফে কিন্তু একটা নেগেটিভ বার্তা যায়, যার ফলে এটাও কিন্তু একটা জগদীপ ধনকরের বিপক্ষে যায়। শুধু রাঘব চাড্ডার এই বিষয়টি নয়, আরো একটি বিষয়, রাঘব চাড্ডাকে নাকি যে বাংলোটি বরাদ্দ করা হয়েছিল, সরকারি যে বাংলো বরাদ্দ করা হয়েছিল, সেই বাংলোটি নাকি প্রথমবারের কোনো সাংসদ সেই রকম বাংলো পান না।
কিন্তু ধনকরের বদান্যতা বা ইশারাতেই নাকি রাঘব চাড্ডাকে ওই প্রথম সারি সাংসদকে যে বাংলো দেওয়া হয় তার থেকে আরো মানে ভালো বাংলো নাকি দেওয়া হয়েছে, এবং তাতে কিন্তু জগদীপ ধনকরের কোথাও একটা প্রত্যক্ষ মদত ছিল, এবং তাতেও কিন্তু সরকারের একাংশ ক্ষুণ্ণ হয়। এছাড়াও কৃষক বিক্ষোভ নিয়ে যে আন্দোলন আমরা দেখেছিলাম, সেখানেও একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন জগদীপ ধনকর। তিনি কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি কেন পূরণ হয়নি তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, এবং এই প্রশ্ন তোলার ফলে কেন্দ্রের একাধিক প্রথম সারির নেতা ও মন্ত্রী প্রচন্ড রকম ক্ষুব্ধ হন, এবং মন্ত্রিসভায় কিন্তু এটা নিয়ে তারা অভিযোগও করেন যে কেন এইরকম আলটপকা মন্তব্য করবেন। আর এগুলো তো ছিলই। সেই সঙ্গে মঙ্গলবার, অর্থাৎ যেদিন তিনি ইস্তফা দিয়েছেন, সেদিন দুটি বিষয় তার বিপক্ষে যায়। একটি তো যশবন্ত বর্মার বিরুদ্ধে অপসারণের প্রস্তাব তিনি গ্রহণ করেছেন, সেটা যেমন। আর দ্বিতীয়টি, অপারেশন সিন্দুর নিয়ে মল্লিকার্জুন খাড়গেকে সরকার পক্ষে কোনো নেতা বলার আগে কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গেকে তিনি বলার সুযোগ দেন, আর এতেই আর জগদীপ ধনকরের মেয়াদ যাতে না বাড়ে সে বিষয়ে সক্রিয় হয়ে ওঠে, এবং কেন্দ্রের তরফে, সরকারের তরফে তাকে নাকি ইস্তফা দিতে বলা হয়। তারপরেই মঙ্গলবার রাতেই তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন, এবং তাতে তিনি বলেছেন স্বাস্থ্যজনিত কারণে ইস্তফা দিয়েছেন, এবং তারপর তিনি তার বাংলো ছাড়ার জন্য যথারীতি প্রস্তুতি নিয়ে নেন। শুধু তাই নয়, বিরোধী দলের বহু নেতা সাংসদ তার সঙ্গে দেখা করার সময় চান, কিন্তু তিনি কাউকে সময় দেননি। এখন প্রশ্ন একটাই, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যারা রয়েছে তাদের যে কাজ, মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের গুড বুকে থাকতে হবে। যদি সেখান থেকে কোথাও কেউ মনে করেন যে না, আমি তো নিজের মতন আমি চলতে পারবো, বা তাহলে কিন্তু, অর্থাৎ স্বাধীন চেতা যেটা বলা হয়, তিনি যদি ভাবেন যে আমি উপরাষ্ট্রপতি তাই আমি আমার মতন, তা কিন্তু বিজেপিতে হবে না। অর্থাৎ মোদী এবং অমিত শাহ এই দুজনের নির্দেশ ছাড়া যদি কোনো রকম কিছু সিদ্ধান্ত নিতে যায়, তার ঘাড়ে কিন্তু কোপ পড়বে, সেটা বুঝিয়ে দেওয়া হলো। এখন দেখার যে আগামী দিনে এই জগদীপ ধনকর, তিনি তো সবসময় একটা বলেন যে আমি আইনের ছাত্র, আমি আইনজীবী ছিলাম, আইনটা আমি ভালো জানি। তো আগামী দিনে তিনি যখন এই জায়গা থেকে সরে যাচ্ছেন, আরো বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করে কেন্দ্রীয় সরকারকে আরো বিড়ঙ্গনায় ফেলেন কিনা, সেটাই আমাদের দেখার। আপাতত আমাদের আলোচনা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।